আমি যেটা হেডিং দিয়েছি, হেডিংটার সঙ্গে আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সহমত হবেন যে আর যাতে প্রাণ না যায় সে ব্যাপারে আবেদন আমার দ্য কোয়েরি তরফ থেকে। গতকাল স্বরূপ রানার মৃত্যুর পর এবং জগদাবাদের শ্মশানঘাটে ছিলাম, এবং যেহেতু চিতার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম তো অনেকের স্বাভাবিক মানসিকভাবে কষ্ট হয়েছে, এবং যেহেতু ফেসবুক দুনিয়া এটাকে মনে করছে তাদের মতো করে, এটা দেখানো ঠিক নয়, সেটা তাদের ব্যাপার। কিন্তু অজস্র কমেন্টস আমি পেয়েছি, যে কমেন্টসের মধ্যে ভালো মন্দ সব ছিল। যারা ভালো মন্দ করেছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন, প্লাস দ্য কোয়েরির তরফ থেকে প্রত্যেককে আমার হার্দিক শুভেচ্ছা। কারণ গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাদের প্রত্যেকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর আমারও সংবাদ করার স্বাধীনতা রয়েছে, সেটা সাজুর্য রেখে, যা আমি বজায় রেখেছি, যা আমি অতীতে পরম্পরাকে বিভিন্ন ধারায় সেটাকে চেষ্টা করেছি। তো এই স্বরূপ রানার মৃত্যু কতটা দুঃখজনক সেটা গতকাল বলেছি, এবং তারপরে আমাকে বিভিন্নভাবে পোস্টপোল ভায়োলেন্স 21 সালের কথা অনেকে বলেছেন, যে 21 সালের পোস্টপোল ভায়োলেন্সে আপনার ভূমিকা কী ছিল। আসলে দ্য কোয়েরি জন্ম হয়েছে 2019-এর নভেম্বর মাসে, তার মাঝে 20 গেছে করোনাকাল, সেখানে আমাদের খুব ভয়ঙ্কর ভূমিকা ছিল সারা বাংলা জুড়ে দ্য কোয়েরি। তখন এই বৃহৎ অংশের মানুষ আমাদের সঙ্গে তখন জোরে নিয়ে আস্তে আস্তে করে যুক্ত থাকে। অনেকে কটূক্তি করেছেন, বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। তো যখন করোনাকাল, কোভিড, যখন রেড ভলেন্টিয়ার্স এবং সমস্ত পলিটিক্যাল পার্টি যখন বিভিন্নভাবে কাজ করেছেন, হেল্প করেছেন অসহায় মানুষদের, এই সংবাদ আপনার পুরনো যদি ফাইল ঘাটেন পেয়ে যাবেন আপনাদের। তাই আমি সাংবাদিকতাটা মাত্রা রেখে কাজ করি, বজায় রাখি। অন্তত আমার কোনো ব্যক্তিগত কাউকে আমি আক্রমণ করি না, চট করে চেষ্টাও করি না, বিশেষ করে মৃত্যু নিয়ে। তো 21 সালে যখন নির্বাচন হয় তখন পোস্টপোল ভায়োলেন্সে বলরামপুরের গাছে ঝুলিয়ে দেওয়া বিজেপি কর্মী, বহু ঘটনার অনেকে প্রশ্ন করেছেন যে আপনি সে সময় কোথায় ছিলেন। আমি সে সময় এই মাটিতেই ছিলাম, এই ধরিত্রীতে ছিলাম, দ্য কোয়েরিতেই ছিলাম। যদি পুরনো ফাইল ঘাটেন সেখানেও পাবেন যে আমি সে সময় অমিত শাহজি এসেছিলেন, কি বলেছিলেন, এবং বহু ঘটনা যেগুলোতে আপনারা সে সময় ঘর ছাড়া হয়েছেন, এবং আপনাদের পাশে সে সময় বহুবার বিভিন্ন সময়, শুধু বর্ধমান জেলাতে নয় সারা বাংলা জুড়ে আমার বিচরণ ছিল। তখন তৃণমূলের যে আগ্রাসন ভূমিকা ছিল তা মানে পাশবিক ছিল, এবং তার বিরুদ্ধে সে সময় সংবাদ ছিল। এখন হয়তো গায়ে লাগছে আপনাদের, শাসক বদলে গেছে কিন্তু শাসকের খপনাক চেহারা বদলায়নি। আমি বলছি না রাজনীতি সবাই খারাপ, তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়েছে যে এই সংবাদের পর আপনাদের অনেকে কমেন্টস আমাকে ব্যথিত করেননি, আমাকে দুঃখ দেয়নি, আমাকে আনন্দ দেয়নি, আমাকে বরঞ্চ কাজ করার ক্ষেত্রে যে ইচ্ছা শক্তি সেটা বাড়িয়ে দিয়েছে। তাই অনুরোধ করছি, আপনারা যারা আমার সম্পর্কে জানেন না, 21 সালের পোস্টপোল ভায়োলেন্সে আপনাদের যারা কর্মী মারা গেছে তাদের প্রতি আমার এখনো শ্রদ্ধা রয়েছে, এবং এই শহরেও ঘটেছে। তারা বিভিন্ন জায়গায় ঘর ছাড়া ছিলেন, সেদিন এই ভূমিকায় আমি ছিলাম। কিন্তু আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, আমি তো কাল ছিলাম সারাদিন, অন্য কোনো সংবাদপত্র পুরো ছিল কি? তাদের তো প্রশ্ন করছেন না। আসলে পরিব্রাজকের ভূমিকায় আমি থাকি না। তাই স্বরূপ রানার মৃত্যু শেষ অবধি, শেষ যাত্রা, সাংবাদিক হিসাবে থাকাটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, মহান কজ বলা হয়, নোবেল কজ। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করছেন তার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাই গোটা গ্রামটা আমি দেখেছি পুলিশের ছয়লাভ, অথচ সেই সময় আগের দিন রাতে ওসি দেয়ানদিগির ভূমিকা পরিষ্কার ছিল না। আমি এখনো বলছি কথাটা, এখনো বলছি। এবং এফআইআর হয়েছে, গ্রেফতার হয়েছে, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক হয়েছে, জবানবন্দি আছে। আমার সঙ্গে তার ভাইয়ের কথা হয়েছে, অরূপ রানা, শ্যামল রানা। আপনি দলমত নির্বিশেষে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তাই পোস্টমর্টম ঘর থেকে একটু জগদাবাদ মহাশ্মশান পর্যন্ত ছিলাম। অনেকে প্রশ্ন করেছে আপনি কি বিজেপিকে চিতায় তুলতে চাইছেন। আমি কেন বিজেপিকে চিতায় তুলতে চাই?
বিজেপি যদি তার কাজ ভালো করে নিশ্চয়ই ভালো কথা বলবো, যদি খারাপ কাজ করে তাহলে নিশ্চয়ই বলবো। চিতায় তোলার দায়িত্ব তো আমার নয়। চিতায় তোলার জন্য ওপরে বসে আছে ভগবান, তিনি ঠিক করেন কার কবে মৃত্যু, কার কবে ইয়ে হবে। এইসব কথা শোনার পরে হয়তো আপনাদের রাগ হতে পারে, অভিমান হতে পারে, অনেক কথা লিখবেন আপনারা প্রাণ ভরে লিখুন, আপনাদের আমার কোনো আপত্তি নেই। এবং আপনারা যত লিখছেন ভালো লাগছে, তাতে আমার প্রাণ শক্তি সঞ্চারিত হচ্ছে এবং ভালো লাগছে। অনেকে বিভিন্নভাবে দালাল বলছেন, দালাল সাংবাদিক, দালাল সাংবাদিক। কারণ আমি মনে করি, আমি এখনো বলছি, যদি বিজেপি ভারতীয় জনতা পার্টির 1.5 মাসের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, যেমন ভালো কাজ, আমি পাশে আছি, এবং কোনো যখন ঘটনা ঘটবে আমি কিন্তু সাংবাদিকতাটাই করব। আমি নিশ্চয়ই বেসন বড়া ভাজবো না, যে পুলিশ হোক আর যেই হোক না কেন, যে মন্ত্রী হোক, যে হোক। তাই আমি মুখ্যমন্ত্রীকে যে আবেদন করেছি, আজকে আবেদন করলাম যেন আর যেন না হয়। আসলে মুখ্যমন্ত্রী তো ঠিক করে দেয় না কর্মীদেরকে, কারণ কর্মীরা কখনো বেলাগাম হয়ে যায়, লালসা থাকে, অর্থের লালসা থাকে। এটা তৃণমূলের কালচারও ছিল, বিরাট হয়েছিল কালচারটা। তাই স্মৃতি দগদগে নিয়েই বলছি যে কালকে এই সময় মহাশ্মশানে ছিলাম আমি। আজকে বৃষ্টি হয়েছে, গতকাল বৃষ্টি হয়নি। আর যিনি মণ্ডল সভাপতি, যিনি আমাকে বাইক দিচ্ছিলেন, আমি আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই গ্রামটার সম্পর্কে খোঁজ খবর রাখবেন, মানে পরিবারটার সম্পর্কে খোঁজ রাখবেন। আপনি কথা দিয়েছেন, আমি আপনাকে টার্গেট করিনি। আমি টার্গেট করার জায়গাতে নেই, টার্গেট করি না কাউকে। কিন্তু ঘটনা ঘটেছে, আপনি সেখানে ছিলেন, আপনার চোখের কোনায় জল ছিল। আপনাদের বহু বিজেপি কর্মী অনেকে ছিল না, আপনি ছিলেন সেখানে। আপনার বক্তব্য আমি শুনেছি, আপনি আমাকে বলেছেন অনেক কথা, যা এয়ার হয়েছে। তাই আপনি একটু বাড়তি নজর রাখবেন গ্রামটার সম্পর্কে। এখন গ্রামের মানুষ আমায় ভালো বলছেন না খারাপ বলছেন, সেটা আমি তো বলতে পারবো না। তাই মণ্ডল সভাপতি, আপনার নামটা ভুলে যাচ্ছি মাঝে মধ্যে, আপনার প্রতি আমার রাজবাবু বোধহয় সম্ভবত। তো আপনি নিশ্চয়ই নজর রাখবেন, আর কমেন্টস করাবেন না কাউকে দিয়ে। আপনি নিশ্চয়ই করাচ্ছেন না, যদি করাবেন তার জবাব আমার কাছে আছে, প্রচুর ডকুমেন্টস আমার কাছে আছে, যা আমি 21 সালে সব দিয়ে দিতে পারি। আর চ্যালেঞ্জ আমার সঙ্গে করবেন না, অন্তত সাংবাদিকতাটা আমি কারো কাছে শিখবো না। হ্যাঁ, ভুল হলে মেনে নেবো, মাথা পেতে মেনে নেবো। কিন্তু যে ঘটনা, আমি যে বাচ্চার যে কান্না দেখেছি, তারপরে একজন আবার অনেকে প্রশ্ন করছেন আমি বিজেপি, তৃণমূল, আমি সিপিএম, আমি বুঝি না। আমার কাছে একটা ঘটনা, একটা মানবিক। আমি বলেছি নির্লজ্জ বেহায়া হচ্ছে এই নিশীথ কুমার মালিক, যে ভোট চেয়েছিলেন তার কর্মী চলে গেল, তিনি নির্লজ্জ বেহায়ার মতো। তিনি এখন বোধহয় বিদ্রোহী দলের নাম ফাম লিখিয়েছেন। আজও বলছি, তিনি ফোন পর্যন্ত তার করেননি, ধরেননি, অথচ ওই গ্রামে নিশীথ কুমার মালিক ভোট চেয়েছেন। আপনার বুক কাঁপেনি নিশীথ কুমার মালিক? আপনাকে বলছি, আপনি বেরোতে ভয় পাচ্ছেন এখন। আপনার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে, সেটা আমি একটু পরে বলছি। আমার কাছে ডকুমেন্টস আছে, নথি, তথ্য, দলিল, দস্তাবেজ সব আছে। আপনাকে আমি আগেই বলেছিলাম, আমি নয়ন রায়, আপনি সৌন্দর্য আনন্দ, আপনি এখনো আপনি ভাবছেন যে তৃণমূলটা ক্ষমতায় আছে। আপনাকে কালকে অনেকে অনেক কথা বলেছেন, লাইভেই বলেছেন, আপনি আসতে পারতেন, এলেন না ভয়ে। যদি আপনার গায়ে ডিম ছড়ে, তো দুর্নীতির প্রশ্নে আপনাকে তো জনরসে কি হবে সেটা তো জনগণ ঠিক করবো, আমি ঠিক করে দেবো। তাই স্বরূপরানা মৃত্যুতে আপনার বুক জানি না কেঁপেছে কিনা। আপনি তো বিধায়ক, আপনি 16, 21, 26 এই স্বরূপরানা আপনার সব মিছিলে বেদায় হেঁটেছে, স্লোগান দিয়েছে, কালকেও বলেছি, আজও বলছি। আপনার বুক কাঁপেনি? বুক কাঁপলে আপনি ঘুরিয়ে বন্ধ ফোন করতেন, খোঁজ নিতেন। আপনি যদি আসতেন, আপনাকে কেউ অত আক্রমণ করতো না, আমি বলছি। কারণ আমি যেহেতু ওখানে দেখেছিলাম এবং ওখানে পুলিশ ছিল। আপনি বিধানসভার অজুহাত দিয়ে পাশ কাটিয়ে গেলেন, এটা স্বরূপ রানার পরিবার চিরজীবন মনে রাখবে। যারা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা একজন বিধায়ক, তার ভূমিকা ছিল, যার বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ে, তিনি নীরব, নিস্তব্ধ, কি বলবো ওটাকে, কোলাহল থেকে দূরে আপনি থাকলেন। আপনি কান্নার রোলটা শোনেননি বাচ্চাদের। আপনার বাড়িতে পরিবার আছে, আপনাকে আমি বেহাই বলছি। আপনাকে তৃণমূল কংগ্রেসে যদি কারো দম থাকে তো আমাকে কমেন্টস করবেন। দম বলছি, কথা দম অনেকের আছে, অনেকে কমেন্টস করুন। তো এটা তো পুলিশের অ্যাকশন মোড দেখছি আমি। রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবে সেটা দেখার আছে। আর অনেকে অনেক কথা দিয়েছেন শুনেছি, ওসি কথা দিয়েছেন, রাজবাবু কথা দিয়েছেন,
কথা যেন কথায় বাস্তবে রূপায়িত হয়। আমি আছি, আমি সবার, আমি পরিবার, আমি পরিবেশ, পরিস্থিতি, সমাজ জীবন সবার পাশে আছি। আপনারা আমাকে যতই খাটো করে দেখুন না কেন, আপনারা খাটো করতেই পারেন, আমি দায়বদ্ধ। গণতন্ত্রের যে ফোর্থ পিলারের প্রতি, যে আমি সংবিধানে যে ফোর্থ পিলার ডেমোক্রেসির কথা বলা আছে, আমি দায়বদ্ধ। আমি শেষ অবধি যেতে চাই। দেখুন, জীবন মৃত্যু কারো কোনোদিন কেউ বলে আসে না, তাই এটা আমাকে ব্যতীত করেনি। আমাকে আপনাদের কথাবার্তায় অন্তত কিছুটা আপসেট হয়েছিল। যারা আমাকে দেখেছেন বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে লড়াই করতে, যাদের আমি চিনি, যারা আমাকে জানে, তো তখনও বলছেন আপনারা, বিজেপি তো দুর্দিনের যখন ছিল না কেউ, আমি তো ছিলাম তাদের পাশে। এই বর্ধমান শহর জেলাতেই বলছি, এবং জেলার বাইরে বলছি। যাই হোক, স্বরূপ রানার মৃত্যুতে একজন সাংবাদিক হিসাবে যেমন তার ভূমিকা পালন করেছি, বাকিরা করেছে কিনা আমি তার দায়িত্ব তো নিতে পারবো না। আমি কাউকে ছোটও করতে পারি না, খাটোও করতে পারি না। কিন্তু আরেকটি ঘটনার কথা আমি এবারে বলি, যে এটা আমি অবশ্যই অ্যাটেনশন করছি সৌমেন কারপা ভাতারে বিধানসভা আপনাকে বলছি। এবং যেহেতু কুরমুন ছোটবেলুন আপনার মধ্যে বিধানসভার মধ্যে পড়ে, আর বর্ধমান উত্তরে 1 নম্বর ব্লকের মধ্যে পড়ে। আমার কাছে এটি খবর এসে, আমি জানতাম, খবরটা শুনেছিলাম। 17ই মে এটি গ্রামের সালিশি সভা। সৌমেন কারপা বিধায়ক মহোদয়, আপনি শুনুন কথা। আপনার বিধানসভাতে এই ঘটনা ঘটেছে, আপনি জানি না, আপনি জানেন কিনা। আপনি জানলে আমার মাধ্যমে আপনি জেনে থাকেন, আপনি অ্যাকশন নেবেন। আপনি আগে শুনুন তথ্যটা। আমি ভাতারে মানুষকেও বলছি, যারা আমাকে কমেন্টস করেছেন বিভিন্ন থেকে, তারাও শুনুন। কুরমুনের ছোট বেলুন বলে একটি জায়গা আছে, বিখ্যাত জায়গা। সেখানে অনন্তদেব মাঝি, তাকে সেখানকার বিজেপির কর্মীরা সালিশি সভায় তাকে ডেকে টাকা দিতে হবে অভিযোগ, তাকে ব্যাপক মারধর করা হয়। 17ই মে সব শুকিয়ে গেছে, কিছু নেই, আর ফুল শুকিয়ে গেছে। এবং থানা কমপ্লেন নেন, এই দেয়ালদিঘি থানা। এটা এই বর্তমানে ওসির সময় নয়, তার আগে যিনি ওসি ছিলেন, আমি আপনাকে বলছি। আপনি এখন কোনো থানার ওসি বা কোথাও হয়তো আছেন হয়তো। 17ই মে তাকে সালিশি সভায় যেভাবে মারা হয়েছে, বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। যদি চ্যালেঞ্জ করেন আপনারা, তাহলে টিকিটের কপিটা আপনাদের MSVPর কাছ থেকে রেজিস্টার মেনশনে, এই যে টিকিট থাকে না, রেজিস্টার মেনটেন করা হয়, যে 17ই মে অনন্তদেব মাঝি ছোট বেলুন থেকে ভর্তি হয়েছিল কিনা। আর দেখবেন সেখানে টিকিটে লেখা ছিল কিনা রেফার টু পিজি। আমি এতটা কথাটা বলছি, এই তথ্য আছে। রেফার টু পিজি যদি থাকে, তাহলে MSVPর অফিসে এমার্জেন্সি বিভাগে যে টিকিট হয় বা যেগুলো কাগজপত্র দেয়, তার তো অফিসিয়ালি জমা রাখে, একটা এন্ট্রি করতে হয়। সেটা এন্ট্রি বুকে আছে, সেটা MSVPর দপ্তরই আছে, খুঁজলে পাবেন। বিজেপির নেতা কর্মীদের বলছি, বিধায়ক আপনাকেও বলছি আমি। 17ই মে তাকে ট্রান্সফার করা হয় কলকাতার পিজিতে, বড় হসপিটাল। 20শে মে মারা যায় অনন্তদেব মাঝি। 20শে মে পিজিতে মারা যায়। ওই সার্টিফিকেট ওখানে পেয়ে যাবেন, যে আমি ভুল বলছি কিনা। ওখানেও MSVP আছে, কারণ ডিসচার্জ সার্টিফিকেটে এটাও এন্ট্রি করতে হয়। সেটা হাসপাতালে যে নিয়ম পরিকাঠামো সেখানে মেনশন করা আছে। আপনারা খুঁজে নেবেন, আমি খুঁজে নেব না। আমি তথ্যটা দিলাম সৌমেন কারপা আপনাকে, আপনি আমার ভাতৃপ্রতিম। আপনাকে আমি লড়াই বহুদূর দেখেছি আপনাকে আমি, এবং আপনার নির্বাচনী কভারেজ আমি করেছি। আমার আজও মনে আছে, আপনাকে বোধহয় একটা খোলা মাঠে ইন্টারভিউ করতে করতে বলেছিলেন আপনি জিতবেন, আপনি জিতেছেন। কিন্তু এই ঘটনা আপনার জানি না জানা আছে কিনা। তাই 20শে জুন যে মারা যায়, তার সমস্ত নথি অবশ্যই পুলিশের কাছে থাকবে, মানে কলকাতা পুলিশ। ডিসচার্জ করতে গেলে পুলিশকে টোকেন দেখাতে হয়। আর ওখানকার যে MSVPর যিনি আছেন পিজিতে, তার কাছে সেই ডিপার্টমেন্টে গিয়ে তথ্য নেবে যে 20শে মে অনন্তদেব মাঝি মারা গেছিল কিনা। খুব অদ্ভুতভাবে, নিস্তব্ধভাবে সেন্ট্রাল ফোর্স এবং জিয়ানদিঘি থানা কমপ্লেন তো দূরের কথা, কাউকে ঘেঁষতে দেয়নি। এই অভিযোগ আমি পেয়েছি।
এবং মৃতদেহ যখন আসে তখন পুলিশ পুরো ঘিরে রেখেছে। জানি না আমার কোনো সতীর্থরা খবর পেয়েছিলেন কিনা। আমি যখন তথ্য ঘাটছিলাম তখন এটা বেরিয়ে এলো। আসলে তথ্য খুব গুরুত্বপূর্ণ, জানেন তো, যার জন্যই আজকে আপনারা অস্বীকার করতে পারেন হয়তো সোশ্যাল মিডিয়াতে। আমি কিন্তু আবার বলছি, আমি না ইউটিউবার, না আমি ফেসবুক রিপোর্টার, না হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি চালাই। আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমার ঝোড়ো ইনিংসে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে, বহু জায়গায় আমি চাকরি করেছি। আমি পাথ পেরে কিন্তু আচার ক্ষেত্রে যাইনি, সাংবাদিকতার ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে বলছি। নেমন্তন্ন করলে যাব, নিশ্চয়ই যাব। কিন্তু স্বরূপ রানার পর এই কথাটা উঠে এলো কেন? অনন্তদেব মাঝি, তার মৃত্যু হয়েছে 20শে মে। ভাইজি আছে, বৌদি আছে, জানি হয়তো এই সংবাদের পর তার উপরে আক্রমণ হয়তো করতে পারে। যদি হয় তো আমি তো যাবই সেখানে। এবার আবার প্রশ্ন করবেন যে আবার বিজেপির বিরুদ্ধে বলছেন। আরে বিজেপি তো করেছে ঘটনাটা, বর্ধমান উত্তরের মধ্যেই তো পড়ে আছে, মানে উত্তরে মানে 1 নম্বর মধ্যে পড়ে। 1 নম্বরে অফিসিয়ালি কিন্তু নিশীথ মালিক, আর যদি বিধানসভাতে আসেন তাহলে হচ্ছে সোমেন কারপা। আপনার প্রত্যেকে এই আমার এই তথ্যটাকে নিয়ে যাচাই করবেন। তো সোমেন কারপা, আপনি বিধায়ক, আপনার দায়িত্ব, আপনি বিধানসভায় গিয়ে অনেক কথা বলছেন, ভালো লাগছে আপনার বক্তব্য শুনছি। কৃষি, ধান দাম ঠাম নিয়ে অনেক কথা বলেছেন, যা সংবাদ আমি করেছি। সেদিনও চিতা জ্বলেছিল, আমি হয়তো ছিলাম না, কিন্তু সংবাদটা পেয়েছি। আমাকে ভুল বুঝবেন না আপনারা, দয়া করে। সোমেন কারপা বিধায়ক মহোদয়, আপনি উদ্যোগ দেবেন, আপনি অত্যন্ত নবীন, প্রথমবারে বিধায়ক। আপনার বিধানসভার মধ্যে ঘটনা ঘটেছে, এটি তদন্ত করে দেখবেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি সচরাচর নয়ন রায় তথ্য ভুল বা তথ্য বিভ্রাটে কেন ভূমিকা পালন করি না, আমি তথ্য নিয়েই কথা বলি। এই দুটো কথা বলার ছিল। বাকি এরপরেও যদি কারো ইচ্ছা হয় কমেন্টস করার, করবেন। যদি চিতা জ্বলেছে, এই চিতা জ্বলার যে হলকা আগুন, যে আমাকে কিন্তু বিদ্ধ করেছে। আপনারা যারা কমেন্টস করছেন, আবার বলছি, তৃণমূল কর্মী মারা গেলেও যেমন দুঃখজনক, বিজেপি কর্মী মারা গেলেও যদি দুঃখজনক, সিপিআইএম করার অপরাধে যদি যায়, কংগ্রেস করার অপরাধে যদি যায়, সেটা দুঃখজনক। তাই আমার আবেদন, অবশ্যই আমার বড়, আমি কথা যেটা বলছিলাম যে তামান্না খাতুনের মা মীনাক্ষী মুখার্জি, রানা, তারা দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, এটা অ্যাড করে দিই। তা দুজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে, মুখ্যমন্ত্রী বলার পরেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। কৃষ্ণনগর কোর্টে কাল তোলা হবে এদেরকে, আজ বলে রাখলো। মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা আমার দারুণ লেগেছে, ভালো লেগেছে। আমি বলেছিলাম যে তামান্না খাতুনের যদি সবার বিচার হয়, কামদুনি হয়, তা তামান্না খাতুনের নয় কেন? কালীগঞ্জে সাবিনা ইয়াসমিনের বাড়ি আমি গেছিলাম, তামান্না আঁকতে ভালোবাসে, সেটাও আমি করেছিলাম। সেই সংবাদ আছে, দেখবেন আপনারা। সাবিনা ইয়াসমিনের স্টোরি করতে করতে আমারও চোখে জল এসেছিল। একটা ফুটফুটে বাচ্চা, তাকে তৃণমূল কংগ্রেস নৃশংসভাবে মেরেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যে কথা দিয়ে কথা রাখলেন, দুজন গ্রেপ্তার হয়েছে, একজনকে তোলা হবে আগামীকাল কৃষ্ণনগর কোর্টে। তাহলে আমি কতটা সংবাদ রাখি তো বুঝুন। কালীগঞ্জ করে তো আমার যোগাযোগ, স্বাভাবিক যোগাযোগ থাকবেই। আমার সঙ্গে সাবিনা ইয়াসমিনের কথা হয়েছে, তামান্নার মায়ের সঙ্গে কথা হয়েছে। তো আর দু তিনটে কথা অ্যাড করে দিই, যেটা উচিত করা। তার সঙ্গে আনিস খানের বাবা ছিল, সেলিম খান ছিল আমতায়। NRC এর প্রতিবাদে সেই সময় আন্দোলনে সামিল হয়েছিল। পাক সাকাশে আন্দোলনে ছিলেন আনিস খান। সেই সময় লাভলি মৈত্রর হাজব্যান্ড ছিলেন, যে হাওড়া রুরাল SP ছিলেন, এবং হচ্ছে এই সুকান্ত হচ্ছে তখনকার MLA ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং তৎকালীন IC এবং সিভিক পুলিশ পাঠিয়ে তাকে ওপরে ছাদ থেকে ফেলে। যদি চান, আপনারা যদি চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে, আমি কিন্তু আপনাদের ভিডিও এবং ইন্টারভিউ সব দেখিয়ে দেবো। এবং আনিস খানের যে বডি কবর থেকে দুবার তোলা হয়েছিল পোস্টমর্টম করার জন্য, জনরোষ, বামপন্থীর আন্দোলন করেছিল, DIFI, মীনাক্ষীরা, অ্যাটাক হয়েছিল পাঁচলার মোড়ে, যেখানটা SP অফিস আছে। সৌম্যবাবু সম্ভবত, আপনি তখন SP ছিলেন, লাভলি মৈত্র আপনার সহধর্মিনী তখন বিধায়ক ছিলেন সোনারপুর। সেদিনও সংবাদটা কিন্তু আমি করেছিলাম। গ্রামে সেলিম খানের সঙ্গে কথা বলে, এই যে কাসেম সিদ্দিকীকে জিজ্ঞেস করবেন, এই কাসেম সিদ্দিকী তখন হচ্ছে তৃণমূল হয়নি। এই কাসেম সিদ্দিকীর বাড়িটা আছে আমার কাছে, আমার এক পুরনো সহকর্মী তো আমার সঙ্গে ছিল এই সময়, এবং সেখানে আমি কবরস্থানে গিয়ে সেই সংবাদ করেছিলাম, আমার দায়িত্ব ছিল। তাই সেলিম খানের পুত্রের আনিস খানের হত্যার দাবিতে বামপন্থীরা যে দাবি করছে, তাতে আমিও মনে করি
শুভেন্দুবাবু আপনি এটারও তদন্ত করাবেন, অবশ্যই তদন্ত করাবেন। মইদুল 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 মানে কোতলপুরের মইদুল নবান্ন অভিযানে বামপন্থী ডিওয়াইফাই করতো, পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। চোরকোল গ্রাম, মনে পড়েছে, চোরকোল গ্রাম, চোরকোল বা চারকোল গ্রাম, আমি গেছি, 3বার গেছি। মইদুলের মা আজও আছেন, মইদুলের সহধর্মিনী আছেন, একটা হোমগার্ডে চাকরি দিয়েছিল মমতা ব্যানার্জি, ও চাকরি করার থেকে থাকার থেকে না থাকা, 2 মেয়ে ওর, এবং মনে পড়ছে নাম দুটো মনে পড়ছে না, এক ভাগ্নি আছে, এবং একজনের মানে মইদুলের মেয়ে একজন টিচার হতে চায়, আমার ইন্টারভিউতে আছে, আর তার ভাগ্নি তাও সে ডাক্তার হতে চেয়েছিল আমরা, এবং আমাকে বলেছে, এবং আমি নিজে ইন্টারভিউ ফেস করেছি, সেসব মীনাক্ষী মুখার্জির সঙ্গে আমার কথা হয়েছে, মীনাক্ষী গেছে, আবাস রায়চৌধুরী গেছে, অয়নাংশুরা গেছে, বাঁকুড়ার নেতৃত্ব গেছে। তাই মইদুলের মায়ের কান্না আজও আমার সাংবাদিক হিসাবে খারাপ লেগেছে। তা মইদুলের মৃত্যুরও হত্যারও অন্তত ফাইল ওপেন করা হোক, এই দাবি আমারও আছে। এবং আরেকটা, যে তৃণমূল কংগ্রেস আসার সময় সবে এসেছে, তারপরে আন্দোলন হয়েছিল কলকাতায়, সুদীপ্ত হত্যা, বাসের গাড়িতে আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল। মনে আছে সুদীপ্তকে? প্রত্যেকের? আমার তো মনে আছে। তো সুদীপ্তের মৃত্যু বা হত্যা যাই হোক না, পুলিশ ইনভলভমেন্ট ছিল, অভিযোগ ছিল। বহু স্মরণ সভা হয়েছে সুদীপ্তকে নিয়ে, মইদুলকে নিয়ে কোতলপুরে বহু জায়গাতে সভা হয়েছে, আনিস খান নিয়ে আজও সভা হয়, তামান্না খাতুন নিয়ে মিটিং হয়েছে, মিছিল হয়েছে, ওর মা প্রার্থী ছিল, বাম প্রার্থী ছিল। তামান্না ফিরবে না, আনিস ফিরবে না, মইদুল ফিরবে না, সুদীপ্ত ফিরবে না, স্বরূপ রানা ফিরবে না, অনন্তদেব মাঝি ফিরবে না। তাই স্বরূপ রানা এবং অনন্তদেব মাঝির মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি আমিও করছি দ্য কোয়েলির তরফ থেকে। এটাই হচ্ছে রে সাংবাদিকতা বলা হয়। যদি রেফারেন্স চান, সুদীপ্ত, মইদুল, আনিস, সব দিয়ে দেবো তথ্য। তা আমি বামপন্থী হয়ে গেলাম নাকি? তৃণমূলের নরখাদকরা সেই সময় ঘটনা ঘটেছে, সুকান্ত, নাম বলছি, ওকে ডিম ছুঁড়েছে, আমতার এমএলএ ছিল, ওর ইনভলভমেন্ট ছিল, পুলিশ ফাইল চেপে দিয়েছে। শুভেন্দুবাবু আপনাকে বলছি আমি, সেলিমবাবুকে জিজ্ঞেস করুন, ছেলে মানে আনিস খান আর 2 ভাই, সেলিম খান ওর বাবা, জিজ্ঞেস করুন তার ছেলেকে কীভাবে মারা হয়েছে। সেই পুকুর ধার দিয়ে বাড়িটা তার এখনো আছে, কবরস্থানটা পাশেই রয়েছে। আমি রাতেও গেছি সংবাদ করতে। হ্যাঁ, আমাকে অযাচিত আক্রমণ করার আগে 4বার ভাববেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। কমেন্টস করুন, ভালো থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।